নিক মাতাল হয়ে আছে ঠিক, কিন্তু একটু হলেও হয়তো হুঁশে আছে। এনির গালটা চেপে ধরে বলে, রিজেক্ট করা আমার একদম পছন্দ নয়। আমার চাওয়াটি রক্তাক্ত বেবি গার্ল। নরমভাবে আমি ছুতে পারি না। আমার স্পর্শ মানেই রক্তমাখা, আর সেটা গ্রহণ করতে বাধ্য। একদিন এই স্পর্শ পাওয়ার জন্য তুই মনমাদ হয়ে উঠবে। এনি কিছু বলতে গিয়ে থেমে যায়, আর সহ্য করতে পারছে না এই গন্ধ। যে কোনো সময় বমি চলে আসবে। এনি নাক চেপে ধরে বলে, আমার সামনে থেকে সরুন আফ্রিকান জেব্রা, বমি চলে আসছে আমার। নিক কপাল কুঁচকে বলে, প্রেগনেন্ট মহিলারা বমি করে, তুই বমি করতে যাবে কোন দুঃখে? এনি বিরক্তি নিয়ে চোয়াল শক্ত করে বলে, বাহ, অসামাজিক পরিবেশে থেকেও এটার ধারণা আছে দেখছি। যেই দুঃখে ওয়াইন গিলে এসে আমার সামনে বসে আছেন, সেই দুঃখে বমি করব আমি? নিক ছোট কামড়ে ধরে এনির দুর্বল মুখটার দিকে তাকায়, পেটের দিকে তাকিয়ে বলে উঠছে। তুই প্রেগনেন্ট হচ্ছে না কেন এখনো? এনি সামান্য ছোপ গিলে ছিচড়া মাসি কিছু মেডিসিন এনে দিতেন তাকে। তার রুমে গিয়ে এনি প্রতিদিন একটা করে খেয়ে আসতো। আর যাই হোক, এই হার্টলেস চিতাবাঘের সন্তান সে নিজের মধ্যে ধারণ করবে না। এনি নিজেকে স্বাভাবিক করে বলে। প্রেগনেন্ট হতে যাব আমি কোন দুঃখে? নিক চোখ মেলে রাখতে পারছে না, অতিরিক্ত ওয়াইন খেয়ে ফেলেছে আজ। গ্যাংস্টার বস তো প্রয়োজনের তুলনায় বেশি ড্রিঙ্কস করে না, তাহলে আজ কেন করলো সে? মাতাল কিভাবে হয়ে গেল? নিক ঠোঁট চেপে কিছুক্ষণ এনির দিকে তাকিয়ে থাকে, এরপর বিরক্তি নিয়ে বলে উঠছে, রাত জেগে শক্তি অপচয় করে আদর্শ রক্ত কম দিইনি। দুঃখে প্রেগনেন্ট হতে যাবে কেন? আজকাল সায়েন্স ভুল হয়ে যাচ্ছে। যা যা প্রয়োজন সবই তো করলাম, এতদিনে তো হয়ে যাওয়ার কথা, কিন্তু তুমি হচ্ছে না কেন? নিকের এমন কথা এনি হতভম্ব হয়ে যায়। না চাইতো লজ্জা মাথা নিচু করে ফেলে। খারাপের সাথে এত ঠোঁট কাটা কেন এই লোক? এনি সামান্য রাগ দেখিয়ে বলে, অসভ্য কথা বলা বন্ধ করুন, নির্লজ্জ লোক। তোমাকে আগেও বলেছি বেবি গার্ল, প্রচণ্ড নির্লজ্জ আমি। তোমার ভাবনা থেকে বেশি নির্লজ্জ। আই রিপিট, প্রচণ্ড নির্লজ্জ। তোমার গর্ভে আমার অস্তিত্ব থাকবে। আমি মানুষ হয়ে নরপশুর অস্তিত্ব নিজের গর্ভে ধারণ করতে যাব কেন? কথাটা কর্ণে প্রবেশ করতে নিক এনির গলা চেপে ধরে গর্জে ওঠে। হোয়াট রবিশ, কি বললে তুমি? এনি ধমকের সাথে কেঁপে উঠছে। মাতাল হয়ে আছে তবুও গলার জোর কমেনি। গলায় ব্যথা পাচ্ছে এনি। নিক শক্ত করে চেপে ধরে আছে। এনি নাক মুখ কুচকে বলে, ছাড়ুন, ব্যথা পাচ্ছি আমি। নিক সাথে সাথে ছেড়ে দিল। এনি প্রচুর অবাক হয়। পরে মনে হয় এই লোক তো এই মুহূর্তে নিজের মধ্যে নেই, তাই হয়তো ছেড়ে দিয়েছে। এনি গলা কেসে হচ্ছে। বাচ্চার জন্য এত দেওয়ানা কেন হয়েছেন আপনি? নিক এনিকে নিজের সাথে মিশিয়ে নিয়ে বিছানায় শুয়ে পড়ে, বুকের সাথে শক্ত করে চেপে ধরে। এনির কানের নিচে চুমু খেয়ে বলে, যাতে তুমি কোনোদিন আমাকে ছেড়ে যেতে না পারো ব্লাড রোজ। কতদিন আটকে রাখবো তোমাকে? আজ দৃষ্টির সীমার ভিতরে আছে বলে খুঁজে পেয়ে যাচ্ছে, কিন্তু কেউ যদি ইচ্ছে করে হারিয়ে যায় তাহলে তাকে খুঁজে পাওয়া যায় না। বাইরের প্রচুর শকুনের চোখ আছে, তোমাকে ছেড়ে ফেলতে পাগলা কুকুরের মতো হয়ে আছে। এবার পালিয়েছ, একই ভুল আর করো না। তোমাকে আরো আঘাত করতে চেয়েছিলাম, সারা রাত সে জঙ্গলে বন্দি করতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। এই প্রথম নিক জেভরান নিজের নেওয়া সিদ্ধান্ত থেকে সরে এসেছে। কায়াত ঠিকই বলতো, পুরুষ সাম্রাজ্য আমি শাসন করলেও আমাকে শাসন করছে একজন মেয়ে। নিকের হিসিসিয়ে বলা প্রতিটি কথা এনি মনোযোগ দিয়ে শোনে। বুক চিরে একটা চাপা আর্তনাদ বেরিয়ে আসে। আজ মাতাল না হলে তো কোনোদিন জানতেই পারতাম না নিজের সন্তানের মা বানিয়ে আজীবনের জন্য বন্দিনী করতে চাইছেন আমায়। কেন বারবার পালিয়ে যায় সেটা নিজেকে নিজে প্রশ্ন করবেন নিক জেভরান। এত কিছুর পরেও আপনার মতো একজন হার্টলেস ব্যক্তির সাথে শান্তিতে নিঃশ্বাস নেওয়া যায়? আপনি নিতে দিচ্ছেন আমায়? রাত্রের স্তব্ধতায় তখন প্রায় নিঃশেষিত জানালার অপ্রকাশিত অন্ধকারে দূরের আকাশও যেন নিজের রং ভুলে থমকে আছে। নগরীর শব্দ অনেক আগে নির্বাসিত, শুধু দেয়ালের ভেতর জমে থাকা নিস্তব্ধতার ধ্বনি যেন কানে টোকাই দিচ্ছিল। ঘরের বাতাসে এক অদৃশ্য দমচাপা ভার ছিল। ফিকে আলোয় ছায়াগুলো দীর্ঘ হয়ে মেঝে জুড়ে ভীতির কোনো অদেখা মানচিত্র আঁকছিল। দেয়ালের রঙও যেন তখন বিবর্ণ হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল এই দেয়ালগুলো অনেক কিছু দেখেছে কিন্তু বলতে পারে না। রাতের শেষ প্রহর মানেই তো চোখের ভেতর ঘুরপাক খাওয়া প্রশ্নের সময়। চোখ খুলে থাকলেও মন যেন বন্ধ দরজার ভিতর বন্দি। রাত তখন শেষ হওয়ার পথে, কিন্তু আলো এখনো জন্মায়নি। এই অদ্ভুত মধ্যবর্তী সময়টি সবচেয়ে বেশি অস্থির, কারণ আলো আসার আগে অন্ধকার সব সত্যকে দুই ভাগে ভাগ করে দেয়। কি ঘটেছে আর
কি ঘটতে পারে? শেষ প্রহরে নিস্তব্ধতা তখন যেন জমাট অন্ধকারের উপর আরেক স্তর অন্ধকার ছড়িয়ে রেখেছে। ঘরের বাতাসে অনুচ্চারিত আতঙ্কের ধোঁয়া ভেসেই ছিল, যেন কেউই শ্বাস নিলেই তো শব্দ হয়ে উঠবে। ঘরটায় কোনো আলো ছিল না, কেবল দূরের জানালা ফাঁক দিয়ে ঠান্ডা চাঁদের আলো একটি সরু রেখার মতো মেঝের উপর পড়ে দীর্ঘ এক অস্বস্তিকর ছায়া তৈরি করেছিল। সেই ছায়ার গহীনে একজন ব্যক্তি বসে শান্তভাবে, ঝড়ের আগের সেই ভয়াবহ স্থিরতা। লোকটার দৃষ্টি একটুও নড়ছে না, বর্তমানে মুখের উপর কোনো অভিব্যক্তি নেই, লোকটার নিঃশ্বাসের শব্দ পর্যন্ত নেই। দেয়ালের উপর পুরনো রং খসখসে হয়ে উঠে এসেছে। বাইরে দূরে হয়তো কোনো কুকুর ডেকেছিল ভয়ানকভাবে, কিন্তু সেই ডাকও খেয়ে ফেললো দেয়ালের বদ্ধ নীরবতা। ঘরের ঘড়ির কাঁটা ঠিক ঠিক শব্দ করছিল সুনিপুণভাবে, মৃত্যুর আগাম গণনার মতন। লোকটা আকস্মিক পৈশাচিক হাসিতে ফেটে পড়ে তার সামনে 3 রকমের। সে তার খাবারগুলো খুব বিকৃতি নিয়েই খেতে থাকলো, মুখের ভেতর খাবার ঢুকিয়ে নিয়েই। খাওয়ার সময়ের মধ্যে আকস্মিক কেউ একজন ভেতরে ঢুকে। লোকটা পাত্তা দিল না। এই রুমে 2জন ব্যক্তি ঢুকতে পারে, একজন হলো গ্যাংস্টার বস নিক জেভরান আর একজন ক্রিমিনাল লিডার আরিশ। লোকটা খেয়ে চলেছে। খাওয়ার মধ্যে ডিস্টার্ব করলে ভাই, বলো কেন এসেছো? নিক ঘৃণায় নাক মুখ কুচকে ফেলে। কুকুরেরটা খাচ্ছিস নাকি মানুষেরটা খাচ্ছিস? কুমারী মেয়ে। রেপ করেছিস? জেড খাবার মুখে বিকৃতিও হাসে। জেডের খাওয়া দেখে নিক ধমকে উঠছে। শুয়োরের বাচ্চা, খাওয়া অফতে বমি করবে নাকি? জেড অদ্ভুতভাবে হেসে বলে, তুমি নিজেও খেয়েছো এক সময় ভাই। আমার খাবারগুলোকে এমন নাক ছিটকালে চলে বলে? বিষাক্ত অতীত, বাধ্য হয়ে খেতে হয়েছে। তোর মতো নরঘাতক হয়ে যায়নি। মাঝে মাঝে ইচ্ছে করে রক্ত না দিয়ে রক্তের শূন্যতে মেরে ফেলি। কি জন্য এসেছো সেটা বলো। নিক ঠোঁট কামড়ে ধরে বলে, কপি কম করবে। তোকে কাল পাশের রুমে ট্রান্সফার করাবো, সেটা সাউন্ডপ্রুফ রুম। সারাদিন কোপালে কেউ শুনবে না, তবে আজ কোনো রকম আওয়াজ করবি না, একজন ভয় পাবে। জেড পৈশাচিক হেসে বলে, কার জন্য তোমার যান্ত্রিক হৃদয়ে মায়া হলো গ্যাংস্টার বস? কে আছে এই অন্ধকার মিনারের ভিতরে? নিক কপাল ঘেঁষে থেমে থেমে নিঃশ্বাস নিয়ে বলে, যে আছে তার দিকে সামান্য ফিরে তাকাবি না। যদি কোনোদিন সামান্য তাকিয়েছিস, তাহলে তোর দেহ টুকরো টুকরো করে কেটে এইভাবেই সিদ্ধ করব, তার কোনো সন্দেহ নেই। তবে তোর মাংস মানুষ নয়, হান্টার আর শ্যারো খাবে। জেড খাওয়ার মধ্যে মনোযোগী হয়ে বলে, তোমার কথার অমান্য হয়নি কোনোদিন, আজও হব না, নিশ্চিন্তে থাকো। নিক কিছুক্ষণ নিশ্চুপ থেকে ভারী পায়ে রুম থেকে বেরিয়ে যায়। জেড বাঁকা হেসে নিজের খাওয়াতেই মনোযোগ দেয়। ঘুম ঘুম চোখে এনি চোখ খুলে। সারা রাত ভয়ে তা ঘুমোতে পারেনি। এমন ভয়ানক গা ছমছমে পরিবেশ, তার সাথে আস্ত একটা জানোয়ার সাথে এক বিছানায় ঘুমানোটা এনির জন্য পসিবল হয়ে উঠেনি। এনি বুঝতে পারছে না এটা কোন জায়গা, আর এটা বাড়ি নাকি অন্য কিছু। এনি বহু কষ্টে নিজের শরীরের সাথে যুদ্ধ করে হেডবোর্ডে হেলান দিয়ে বসে। মাথা ব্যথা ছিঁড়ে যাচ্ছে, তার থেকেও বেশি পুরো সর্বাঙ্গে ব্যথা করছে। মনে হচ্ছে যেন হাড়ের ভেতর দিয়ে কেউ একজন আগুন ধরিয়ে দিচ্ছে। এনি নিজের শরীরের দিকে তাকায়, তার শরীরে তো গাদা লাগানো ছিল। এইসব পরিষ্কার হলো কিভাবে? আচমকা মনে আসলো নিক ঘুমিয়ে যাওয়ার পর সে চুপি চুপি বিছানা থেকে নামে, এরপর একটু এদিক সেদিক চোখ বুলাতে ওয়াশরুমের দরজা দেখতে পায়। কোনো কিছু না ভেবে শাওয়ার নিতেই চলে যায়। সেখানে গিয়েও প্রচুর সাফার করতে হয়েছে। চারিদিকে লাল কালোর মিশ্রণে কেমন ভুতুড়ে পরিবেশ মনে হচ্ছিল। নিস্তব্ধ রাতে এক ফোঁটা পানির আওয়াজ প্রচুর ভয়ানক শোনা যায়। এনির মনে হচ্ছিল এই বুঝি কেউ এসে পেছন থেকে ঘাড় মটকে দিচ্ছে, ছাদ দিয়ে কেউ উঁচু হয়ে হাঁটছে। এনি শাওয়ার নিতে গিয়েও আতঙ্কেই জমে যায়। অনেক যুদ্ধ করে পরিশেষে শাওয়ার নিতে সফল হয়। শাওয়ার নেওয়ার পর মনে হলো সে কাপড় আনেনি। বিরক্তি নিয়ে ট্রায়াল রুমের প্রবেশ করে নিকের কোনো একটা শার্ট নেওয়ার জন্য, কিন্তু অবাক করা বিষয় হলো সেখানে মেয়েদের পোশাকও ছিল। এনি কিছুটা চিন্তিত হয়ে যায় পোশাক দেখে। প্রতিটি জামা অতিরিক্ত পুরনো আর ছেঁড়া। নাক ছিটকে বিরক্তি নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে উঠছে, ট্রিলিয়নার হয়ে লাভটা কি যদি নিজের ট্রায়াল রুমে ছেঁড়া কাপড় রাখতে হয়? শুনলাম নিজে কোনো শার্ট একবার পরে ফেলে পরের বার সেটার স্পর্শ করেও দেখেন না।
গ্যাংস্টার বস নিক জেভরানের ট্রায়াল রুমের এই নমুনা? ছি। এনি বিড়বিড় করতে করতে অপারক হয়ে সেই পুরনো চপচাই পড়ে। এরপর চুপচাপ দূরত্ব বজায় রেখে নিকের পাশে এসে শুয়ে পড়েছিল, কারণ রাতের এই নিস্তব্ধতায় সে আর কোনো অশান্তি চাচ্ছিল না। এমনিতে প্রচুর দুর্বল সে, পাশে না ঘুমালে যদি আবার রেগে তাকে আঘাত করে বসে, পরবর্তী আঘাত সহ্য করার মতো ক্ষমতা এমনিতেও তার কাছে নেই। এনি কথাগুলো মনে করে নিজের দিকে তাকায়। নিজের ড্রেস আপের অবস্থা দেখে ছুতুল যায়। গলার কাছে অনেকটাই ছেঁড়া, কেমন বিশ্রী আধ পুরাতন দেখতে লাগছে। হঠাৎই এই গ্যাংস্টার বসের আগমন ঘটে। দরজাটা খোলার শব্দ পেয়ে এনি চমকে ওঠে। নিককে কপালে ভাঁজ ফেলে রুমে ঢুকতে দেখে দ্রুত গায়ে চাদর জড়িয়ে নেয়। নিক গম্ভীর পায়ে রুমের ভেতরে ঢুকে। হাতা কাটা কালো গেঞ্জি পরিধান করা পেশিবহুল হাত দুইটা চান চান হয়ে আছে। ফোঁটা ফোঁটা ঘামের বিন্দু চিকচিক করছে দেখেই বোঝা যাচ্ছে জিম থেকে এসেছে। নিক গেঞ্জিটা এক টানে খুলে ডিভানে ছুঁড়ে মারে। এনি এক পলক চোখে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। এই লোকটা মারাত্মক অ্যাট্রাকটিভ। এই লোকের সৌন্দর্য নিখুঁত, ছোটের নিচে এই তিলটা সব থেকে বেশি ভয়ানক। এনি মাঝে মাঝে প্রচণ্ড বিরক্ত হয় নিজের অনুভূতি নিয়ে। যাকে জীবনের সব থেকে বেশি ঘৃণা করে তাকে দেখে এতটা মুগ্ধ কেন হয়ে যায় সে? এই লোকের বাহ্যিক রূপ তীব্র ভয়ানক, যার সর্বাঙ্গে তাকালে মেয়েরা প্রেমে পড়তে বাধ্য, কিন্তু অভ্যন্তরীণ পৈশাচিক রূপ দেখলে মেয়েরা কাঁদতেও বাধ্য। এনি নিঃশ্বাস টেনে নিকের দিকে তাকালেও কিছু বলার জন্য, কিন্তু নিকের দৃষ্টি দেখে গলা শুকিয়ে আসে, কণ্ঠস্বর সেখানে আটকে যায়। গলা দিয়ে আর বেরিয়ে হলো। নিক নিজের পেশিবহুল হাত দুইটা ডিভানের দুই পাশে ছড়িয়ে রেখে এনির দিকে তীর্যক চোখে বাজ পাখির ন্যায় তাকিয়ে আছে। নিক নিচের ঠোঁট কামড়ে ধরে। নিকের এমন চাহনিতে এনি অস্বস্তিতে পড়ে যায়। শরীর ঢাকার জন্য মরিয়া হয়ে ওঠে, কিন্তু সে তো বর্তমানে শালীনভাবেই বসেই ছিল। তাহলে এই লোক এমন গভীরভাবে কি দেখছে? এনি নিজের ঠোঁট ভিজিয়ে মিনমিন করে বলে, এভাবে লুচ্চাদের মতো তাকিয়ে আছেন কেন? নিক চোখ ছোট ছোট করে ফেলে। গম্ভীরতা চেনে এনির কথাটার অর্থ তার বোঝার চেষ্টা করে। চোয়াল শক্ত করে থমকে উঠছে এক প্রকার। রবিশ, ভাষা এত জঘন্য কেন? নিকের ধমকে এনি কেঁপে উঠলেও নিজেকে সামলে নেয়, কিন্তু নিকের কথাটা হজমই হলো না। সমস্ত ভয়কে উপেক্ষা করেই বলে, কিছু কিছু লোকদের মুখে ভদ্রতার বাণী শুনলে ইচ্ছে করে মাইক ভাড়া করে হাসি। আপনি যে গালিগুলো দেন সেগুলো কি জঘন্য নয়? নাকি মসজিদের ইমামতি করেন আমার সামনে? নিক ডিভান থেকে গম্ভীর হয়ে উঠে। তার দৃষ্টি এখনো এনির দিকে। ধীর পায়ে সে বিছানার দিকে এগিয়ে আসতে থাকে। নিককে আসতে দেখে এনি শুকনো চোখ গিলে নিক বিছানায় কাছে এসে মুখ টান টান করে দাঁড়ায়। এরপর ভারী কি আওয়াজ তুলে বলে, আমি খারাপ, তাই আমি খারাপ কথা বলি, খারাপ কাজ করি। কিন্তু তুমি কি খারাপ? তুমি কেন বাজে শব্দ প্রয়োগ করবে? এনি নিচের দিকে তাকিয়ে বিড়বিড় করে উঠছে, যে শরীরে কলঙ্কের কালিমা লেপ্টে আছে সেই শরীরে মালিক তো খারাপ হবেই নিক জেভরান। খারাপ আমি ছিলাম না, কিন্তু এখন পৃথিবীর শ্রেষ্ঠ খারাপ, সর্বশ্রেষ্ঠ খারাপ নারী আমি, আনাস্তাসিয়া অ্যানি, কারো রক্ষিতা, যাকে রাস্তার প্রস্টিটিউট বলা হয়। এনির কথা কর্ণে প্রবেশ করতে নিকের চোখ দুইটার মধ্যে হিংস্রতায় ফুটে ওঠে। উন্মুক্ত বুকটা ওঠানামা করছে নিঃশ্বাসের ঘনত্বের কারণে। রাগটাকে সামলাতে পারেনি গ্যাংস্টার বস। ঝড়ের বেগে এনি গলা চেপে ধরে। প্রবল ক্ষুব্ধতায় মাথাটা নিয়ে হেডবোর্ডের সাথে শক্তভাবে চেপে ধরে হুঙ্কার দিয়ে উঠছে, শালিম মাদারফক, কলঙ্কের কালিমা লাগবে কেন তোর শরীরে? পন্থীর বাচ্চা, লাগতে দিয়েছি আমি? সামান্য কলঙ্ক তোকে ছুতে দিয়েছি? এই কুত্তার বাচ্চা, কথা বল। কথা বলছিস না কেন? উত্তর না পেলে কিন্তু এই মুহূর্তে নিঃশ্বাসটা বন্ধ করে ফেলবো। দরকার নেই আমার কাউকে। নিক জেভরান একাই বাঁচতে জানে। 7 বছর যে ছেলেটা হিংস্র নেকড়ের গুহায় যুদ্ধ করে থেকেছে, সে নিক জেভরান এমন আলিশান বাড়িতে সারা জীবন কাটিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তোর মতো ধান্তাবাজের প্রয়োজন নেই আমার। এনি ছটফট করে উঠে নিকের শক্ত থাবায় গলাটা একদম বাজেভাবে চেপে ধরে রেখেছে। যে কোনো সময় নিঃশ্বাসটা আটকে যাবে। এনি চোখ উল্টে আসার উপক্রম। নিকের হাত ধরে শক্তভাবে ছুটার জন্য অস্ফুট আওয়াজে বলে, নিজেকে নিজে প্রশ্ন করুন, কারো রক্ষিত হয়ে থাকাটাকে কি বলে? নিক নিজের হাত আরো শক্ত করলো। ধূসর চোখ দুইটা তীব্র দহনে জ্বলছে। সাদা মণিগুলো লাল হয়ে উঠেছে। নিক দাঁত পিছে হিংস্রতা নিয়ে গর্জে উঠছে, নিক জেভরানের রক্ষিতার প্রয়োজন থাকলে বিয়ে করেছে কেন? পন্থীর বাচ্চা, বল।
তোর শরীরে কলঙ্কের দাগ লাগাতে চাইলে বিয়ে করেছি কেন? তোকে বিয়ে করা ছাড়া ভোগ করতে পারতাম না? তোর শরীর চাইলে কারো আটকানোর ক্ষমতা আছে আমাকে? বন্ধ রুমে তোকে রক্ষিতার মতো ট্রিট করলে এতদিনে বেঁচে থাকতে ভেবেছিস? আমাকে সামলানোর ক্ষমতা কোনো রক্ষিতার নেই। আল্লাহর কালাম পাঠ করার পর তোর সম্মতিতে তোকে বিছানা নিয়েছে। এর আগে নিয়েছে? তোকে রক্ষিতার মতো ট্রিট করে বিছানার অংশ বানিয়েছে? কুত্তার বাচ্চা, বল। নিকের একটা কথা আর হুঙ্কার দেয়ালগুলো যেন কেঁপেই উঠেছিল। এনি নিঃশ্বাস নিতে পারছে না, চোখ বন্ধ হয়ে আসছে ধীরে ধীরে। কোনো উত্তর করলো না সে। সত্যিই তো বিয়ে করছে কেন? এতদিন ট্রমা আর মানসিক চিন্তার কারণে তো সে এটাই ভাবেইনি। নিক জেভরান চাইলেই তো দিনের পর দিন কামনা মিটিয়ে ছুঁড়ে ফেলে দিতেই পারতো, কিন্তু তা সে করেনি। কিন্তু টর্চার তো কম করে না। বিয়ে করেছে কেন তাহলে? এনি আর ভাবতে পারছে না, কোনো মতে হালকা শ্বাস নিয়ে বলে, মরে যাচ্ছি, আর কত চেপে রাখবেন? দম বন্ধ হয়ে মরে গেলে কার সাথে এইভাবে রাগ দেখাবেন আপনি? নিক শুনল কথাটা, তীব্র ক্ষোভের সাথে এনিকে ধাক্কা মেরে সরিয়ে দিল। এনি পড়ে যেতে নিলে নিজেকে সামলে নেয়। এতক্ষণে যেন নিঃশ্বাসটা ফিরে এসেছে, আরেকটু হলেই মরে যেত। ফর্সা মুখটা লাল হয়ে গেছে একদম। এনি গলায় ধরে একাধারে কাশতে থাকে। এনি ভেবেছিল হয়তো নিক পানির বোতলটা এগিয়ে দিবে, কিন্তু হার্টলেস লোকটা রাগান্বিত চোখে তার দিকে তাকিয়ে আছে। এনি নিরাশ হয়ে নিজেই পানি নিয়ে এক শ্বাসে গিলে ফেলে। এই ব্যক্তি থেকে ভালো কিছু আশা করা বোকামি। শরীরে এমনিতেও শক্তি নেই, যে কোনো সময় জ্বর চলে আসবে তার। কোনো সন্দেহ নেই দুর্বল শরীরটা বিছানা এলিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিতে নিকের গম্ভীর আওয়াজ ভেসে আসে, ঘুমানোর টাইম এখন নয় বেবি গার্ল। মানে? নিক ছুঁচ কামড়ে বাঁকা হেসে বলে, মিনারের ভিতরে রাখে প্রতিটা স্টাফকে বাইরে পাঠিয়ে দিয়েছি তোমার জন্য। আমার জন্য পাঠিয়ে দিয়েছেন মানে? কি করেছি আমি? নিক রেগে যেন আরো রাগ করলো না, নিজের রাগকে কন্ট্রোল করে বলল, ওরা তোমার দিকে তাকলে আমার হাত রক্তাক্ত হবে প্রচুর। রক্তপাত চাচ্ছে না আপাতত। ইনি বিরক্ত হয়ে বলে, মানুষের দৃষ্টি একটা দান, আর এটা দিয়ে একজন আরেকজনকে দেখাটাই স্বাভাবিক। তাই বলে কারো জবান বন্ধ করে ফেলবেন? এটা কি ধরনের পাগলামো নিক জেভরান? আপনার ডক্টর দেখানোর প্রয়োজন। এক ধ্বংসাত্মক সাইকোপ্যাথ আপনি। নিক শব্দ করে হেসে উঠল, তবে সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না। এনি নিঃশ্বাস টেনে বলে, একটু রেস্ট নেব। রান্না করবে কে? কাজ করবে কি বাকিগুলো? এনি প্রচণ্ড অবাক হয়ে যায়। তাকে কাজের কথা বলছে এই লোক, কিন্তু সে তো রান্না করতে পারে না। এনি ছুট ফিচিয়ে বলে, আপনার কি টাকার অভাব দেখা দিয়েছে? সকল স্টাফদের বাইর করে দিয়ে আমাকে কাজে লাগাচ্ছেন আপনি। নিক বাঁকা হেসে বলে, প্রচুর অভাব দেখা দিয়েছে। কয়েকদিন পর রাস্তায় থালা দিয়ে বসাবো তোমাকে। নিকের ছাড়টা এনির বুঝতে বাকি নেই, বিরক্তি নিয়ে বলে, আমি রান্না জানি না। সেটা বললে তো হবে না বেবি গার্ল। 80 জন গার্ডদের দুপুরের খাবার তুমি তৈরি করবে। রাতে কাজ থেকে ফিরে যেতে পুরো মিনার ক্লিন দেখতে পাই। সামান্য ডাস্ট আমি সহ্য করতে পারি না। কাজের এদিক সেদিক হলে পুরো রাতের ফল ভোগ করবে। কিছু মুছে অনেক কিছুই ঘটবে। এনি লম্বা শ্বাস টেনে বলে, পালিয়ে যাওয়ার জন্য বদলা নিচ্ছেন? নিক গ্রীবাদেশ নাড়িয়ে বলে, এর বদলা চাইলে জমাটা বন্ধ করে ফেলতাম, কিন্তু কতদিন আর বসে বসে খাওয়াবো? বিনা পরিশ্রমিকে তো কেউ কাউকে এক গ্লাস পানিও দেয় না, অথচ তোমাকে 3 থেকে 4 মাস বসিয়ে খাওয়াচ্ছে। কাজ করলে এমনিতেও পালিয়ে যাওয়ার ভূত মাথা থেকে সরে যাবে। দামি কাপড়, দামি খাবার আর রুমে সারাদিন ঘুমিয়ে থাকলে তো বাজে চিন্তা আসবেই। এখন থেকে সাধারণদের মতো কাপড় পরবে, দিনে কাজ করবে আর রাতে আমাকে সামলাবে। খাওয়ার কোটা দিচ্ছেন, থাকার কোটা দিচ্ছেন। নিক কিছুক্ষণ চুপ থেকে বলে, আমার প্রতিটা রোজগার তোর জন্য। পুরো সাম্রাজ্য খেয়ে ফেলে কিছু বলবো না, থেমে, কিন্তু এই শাস্তিরও তোমাকে ভোগ করতে হবে বেবি গার্ল। মাটি চাপা দিয়েছেন, থাপ্পড় দিয়েছেন, বাকিটা না হয় স্কিপ করলাম। এতটা শাস্তি দিয়েও আপনার হয়নি? এই শাস্তিটা কি শুধুমাত্র গার্ডদের লাড্ডু বানিয়ে খাওয়ানোর জন্য দিচ্ছেন? নিক ঠোঁট কামড়ে ধরে বলে, এইভাবেই প্রতির উদ্দেশ্য বুঝে নেবে। নিক কথাটা বলে ওয়াশরুমের দিকে চলে যায় শাওয়ার নেওয়ার জন্য। এনি ভয়ে শুকনো ঢোক গেলে এতজন লোকের রান্না সে কিভাবে করবে? আর এত বড় বাড়ি সে এমন দুর্বল শরীর নিয়ে ক্লিন করবে কিভাবে? আর কাজ না করলে এই লোকটাকে নিয়ে বিশ্বাস নেই যদি সত্যি তাকে আবারও কাছে টেনে নেয়। কিন্তু এই স্পর্শ তার কাছে বিষাক্ত লাগে, ঘৃণা করে সে এই ব্যক্তিটাকে। তানভি মেহেরকে পড়িয়ে যাচ্ছে, কিন্তু মেহেরের ধ্যান ধারণা আজ অন্যদিকে। বইয়ে তাকিয়ে আছে, কিন্তু মনোযোগ ঠিক বইয়ে নেই।
তানভি আর চোখে তাকায় কয়েকবার মেহেরের দিকে। অনেকবার লক্ষ্য করেছে সে বিষয়টা। পড়ার মধ্যে বসে অন্যমনস্ক হয়ে থাকায় মেহের নয়, 2 বছর ধরে তানভি মেহেরকে পড়াচ্ছে, কোনোদিন এমন হয়নি। আজ হয়েছে কি মেয়েটার? তানভি দীর্ঘক্ষণ তাকিয়ে থাকে পড়া অফ দিয়ে। এদিকে পড়া অফ হয়ে গিয়েছে সেটা পর্যন্ত খেয়াল নেই। তানভি গলা খাকারি দিয়ে উঠে 2বার কাশি দিতে মেহেরের ধ্যান ভেঙে বোকা বোকা চাউনিতে তানভির দিকে তাকায়। তানভি চোখ দিয়ে ইশারা করে বলে, মনোযোগ কোথায় তোর? মেয়ের ঠোঁট ভিজায়, দাঁত বের করে হাসার চেষ্টা করে বলে, মনোযোগ কোথায় যাবে, পড়ার মধ্যে পড়ছি আমি। তানভি শু নাচিয়ে বলে। তুই পড়ছিস? মেয়ের মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ। আসলেই? হুম। লাস্ট কি নিয়ে আলোচনা করেছি সেটা বল। মেয়ের তাকায় তানভির দিকে, ছোট উল্টে বাচ্চামো করে তাকায়। তানভি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, কি ভাবছিস এত? 2 দিন ধরে তুই অন্যমনস্ক মেহের। হোয়াট হ্যাপেন্ড? মেয়ের চোখ বন্ধ করে এদিক সেদিক তাকিয়ে বলে, কিছু না আপু। মেহের। মেহের আবারও তাকায় তানভির দিকে, সামান্য ঝোঁক গিলে। কিভাবে বলবে সে এই কথাটা যে কাউকে বলার মতো নয়। মেহেরকে নিশ্চুপ থাকতে দেখে তানভি পুনরায় বলে, আমার কাছে লুকায়িত কোনো জিনিস নেই। তোর জীবনের সব কিছুই আমার জানা। এই কথা বলতে এমন দ্বিধাগ্রস্ত হচ্ছিস কেন? মেয়ের অসহায় চোখে তাকিয়ে বলে, আপু, 1 সপ্তাহ ধরে আমার বুকে অজান্তেই ভয় ধুকধুক করছে। কোনো কারণ ছাড়াই ভয় পাচ্ছি আমি। মনে হচ্ছে কেউ আমাকে চারপাশ দিয়ে ভেঙে দিচ্ছে। শরীরে অসহ্য যন্ত্রণা করছে। এমন মনে হচ্ছে আমি আর বাঁচব না। ও আপু, বলো না, এমন কেন মনে হচ্ছে? আমি তো বাঁচতে চাই বলো। নিখির সাথে সংসার সাজাতে চাই, ওকে বিয়ে করে বউ হতে চাই, কিন্তু আমার এমন অসহ্য অনুভূতি কেন হচ্ছে আপু? মেয়ের কথাটা বলতে বলতে ফুপিয়ে উঠছে। তানভি বুকের সাথে মিশিয়ে নেয়, কপালে চুমু খেয়ে বলে, এইভাবে কাঁদে না বোন। তোর কিন্তু মাথায় সমস্যা। কান্না করলে পরে পস্তাবি। এইসব তোর মনের ভুল। অনেক সময় আমারও হয়। তাই বলে কি আমি মরে যাচ্ছি? দেখ, একদম ঠিকঠাক বসে আছি তোর সামনে। তাই অযথা চিন্তা করে নিজেকে চিন্তিত কেন করছিস? তোর পাশে আমি আছি, দাদামশাই আছে, আর তোর সব থেকে বড় শক্তি আরিশ ভাই আছে। কিসের এত ভয় তোর? মেয়ের কিছুটা শান্ত হয়, তবে কান্নার রেশ কমই নেয়। তানভীর বুকে মাথা রেখেই বলে, কখনো এমন অবস্থা আমার হয়নি আপু। 18 বছর বয়সে এই প্রথম আমার সাথে এমন হচ্ছে। কিসের ভয়? আমি নিজেও এর অর্থ খুঁজেছি। আমি শুধু নিকের সাথে সংসার করতে চাই আপু। এই জীবনে না হলে আর কিছুই যাওয়ার নেই। তানভি দীর্ঘশ্বাস ফেলে বলে, সব হবে। নিক্সার তোর। উনি জানে তুই ওনাকে পছন্দ করিস, জীবনের থেকেও বেশি ভালোবাসিস। সব পাগলামি করিস ওনার জন্য। উনি তো সব জানেন মেহের। ওনাকে সবাই জমের মতো ভয় পায়। ওনার চাহনিতেই লোকে কাঁপে। সেখানে লোকটা তোর সাথে কতটা নরম ব্যবহার করে বুঝতে পারছিস? তোর সাথে নিক্সারের বিয়ে হবে। কান্না অফ করে শান্ত হ। মেয়ের বুক থেকে মাথা তুলে চোখের পানি মুছে নাক চিনি বলে, সত্যি বলছো? মিথ্যে বলবো কেন? মেয়ের মুচকি হাসলো। তানভি তাজ্জব বনে যায়। এখন কান্না করে বুক ভাসাচ্ছিল, এখন আবার হাসছে। তানভি নিজেও মুচকি এসে বলে, তোকে ভালো না বেশে কেউ থাকতেই পারবে না মেহের। তুই মেয়েটাই এমন, যার ভিতরে কোনো অহংকার নেই। মেয়ের কপাল কুঁচকে ফেলে। একটু বেশি প্রশংসা করে ফেলছো না আপু? তানভি নিজেও একই ভঙ্গিতে বলে। মেয়ের বাস্তবতা বলছি। গলা কেসে বলে, শুনলাম তুমি প্রেম টেম করছো। ব্যাডা রাজি হলো কিভাবে? তানভি লজ্জা আড়ষ্ট হয়ে যায়। কিভাবে এত কিছু বলবে সে? তাকে অ্যাকসেপ্ট না করাতে যে পানিতে ঝাঁপ দিয়েছিল, এর উপর লোকটা যে তাকে বাঁচিয়ে তার তানভি থেমে যায় ভাবনা থেকে। লজ্জা লুকোতে হাসপাস করে উঠছে। তানভিকে এমন লজ্জা পেতে দেখে মেয়ের চোখ ছোটো ছোটো করে ফেলে। নিজের ঠোঁট কামড়ে ধরে ফু নাচিয়ে বলে, কি হলো মিসেস অধিরাজ, এইভাবে লজ্জা পাচ্ছেন কেন? মিসেস অধিরাজ সম্বোধনটা শুনে তানভির মুখ হা হয়ে যায়। সামান্য রাগ দেখিয়ে বলে, মাইর খাবি মেহের। 1000 বার খেতে প্রস্তুত, কিন্তু আপনার লজ্জা পাওয়াটা বোধগম্য হচ্ছে না। আগে সবটা বলো, কিভাবে প্রেম হয়েছে, কিভাবে ভাইয়া রাজি হলো? তানভি ঠোঁটে ফিচিয়ে বলে, অন্যদিন বলবো, কফি খেতে খেতে।
আজ থাক প্লিজ। মেহের হেসে বলে। আজ রেখে দিচ্ছি, তবে কি? একটা কথা জিজ্ঞাসা করি। জিজ্ঞাসা কর। প্রমিস করো রাইট অ্যান্সার দিবে। প্রমিস করার কি আছে? আহ আপু, প্রমিস কর তো। ওকে করলাম, এবার বল। মেহের মিটিমিটি হেসে বলে। অধিরাজ ভাইয়া কি তোমাকে চুমু খেয়েছে? তানভীর চোখ বড় বড় হয়ে যায়, রাগান্বিত চোখে তাকায় মেহেরের দিকে। মেহের মন খারাপ করে বলে। তুমি কিন্তু প্রমিস করেছিলে সঠিক অ্যান্সার দেবে। তানভীর নিঃশ্বাস ছেড়ে বলে। হুম কি সুন্দরভাবে বলো। মানে উনি আমাকে চুমু দিয়েছে। মেয়ের কথাটা শুনে খুশিতে লাফিয়ে ওঠে। তানভীর হতভম্ব হয়ে যায়। এতক্ষণ সে লজ্জায় মাথা নিচু করে রেখেছিল, এইবার মেহেরের বাচ্চা মতে সব লজ্জা শেষ। মেহের দরজার সামনে গিয়ে বলে। কোথায় চুমু দিয়েছে আপু? তানভীর রেগে এগিয়ে যেতেই মেহের ভোদর। তানভীর অজান্তেই হেসে উঠছে। তোকে কেউ অবহেলা করতেই পারবে না, দেখে নিস। খুব সুন্দর একটা সংসার হবে তোর আর নিক স্যারের। তোর মাইগ্রেনের সমস্যা, এই জন্য নিক স্যার তোর পাগলামোতে সাড়া দেয়। তুই ভালোবাসার কথা বললেও কিছু বলে না। ডাক্তার বলেছে মানসিক চাপে পড়লে পুনরায় আবার সেই সমস্যা দেখা দিবে। হয়তো পুনরায় সেটা হলে তোকে বাঁচানো সম্ভব হবে না। তোকে বাঁচাতেই সবার যুদ্ধ মেহের। নিক স্যার নিজেও চায় তুই সুস্থ থাকিস। যে কর্কশ কণ্ঠে কথা বলে, লোকেরা আত্মা কাঁপিয়ে তোলে, সেই লোকটাও তোর সাথে একদম নরম সুরে কথা বলে। এনি কাজ করতে করতে ক্লান্ত হয়ে উঠেছে। বিকেল হয়ে গিয়েছে, হয়তো দিনের আলো বোঝা যাচ্ছে না। একদম চার দেয়ালের ভেতরে সে বন্দি। পুরো দিন ব্যয় করে রান্না করেছে, চোখ দুইটা লেগে আসছে। কেমন পাষাণ লোক, এত রান্না সে জীবনেও করেনি। কিচেনে পা রাখতেই দেখে সব কিছু বাজার করে রেখেছে আগে থেকেই। বর্তমানে সে নিজেকে এই মিনারের কাজের মেয়ে দাবি করেছে। পুরাতন কাপড়, ক্লান্ত মুখ। এনি ডিভানে গিয়ে শরীর এলিয়ে দেয়। মাথা ব্যথা করছে, জ্বরে পুরো শরীর পুড়িয়ে যাচ্ছে। ডিভানে বসা থেকে অজান্তেই শুয়ে যায়, গুটিসুটি হয়ে শুয়ে পড়ে এখানেই। উপরে যাওয়ার মতো সামান্য শক্তিটুকু নেই। দুপুরেও কিচ্ছু খায়নি সে জেদ ধরে। এখন পেটে মনে হচ্ছে কেউ দৌড়দৌড়ি করছে। এনি জ্বরে কাঁপতে থাকে। জ্বরের ঘুরে এই মধ্যে কান্না করে উঠছে মির্জা। হুট করেই একটা শব্দ বারবার কানে আসছে, বাম পাশ থেকে কেউ আছে, আর সে কিছু একটা কাটছে। কষায় মাংস কাটলে যেমন শব্দ হয় ঠিক তেমন নিঃশব্দ। এত বড় মিনারের শব্দটা যেন আরও ভয়ানক হয়ে উঠেছে। জ্বরের ঘোরে আরও ভয় পেয়ে উঠছে। রান্না করার সময়ও মনে হয়েছিল কেউ তাকে দেখেছে বারবার। প্রতিটি মেয়ের একটা অদ্ভুত ক্ষমতা থাকে, কেউ যদি তাকে অনুসরণ করে তাহলে সে সহজেই বুঝতে পারে। অনেকবার মনে হয়েছিল কেউ তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। প্রথমে ভয় পেল, পরে নিজেকে মানিয়ে নেয়। বদ্ধ বাড়িতে এত সিকিউরিটির মধ্যে কেউ আসার চান্স নেই। নিজের মনের ভুল ভেবে ভয়টা নিয়ে এই রান্না সমাপ্ত করে। কিন্তু এখন এমন শব্দ কেন হচ্ছে? পাশে কি কোনো রুম আছে? কেউ থাকে সেখানে? মনে হচ্ছে কিছু একটা কাটছে। রাত হয়ে এসেছে। নাজলি বারবার রুমে পায়চারি করছে, মনটা বড্ড অশান্ত হয়ে আছে। আরিশ 3 দিন ধরে বাড়িতে আসে না। নাজলি অভদ্র লোকটাকে এক নজর জন্য দেখতে পাচ্ছে না। এনির জন্য মনটা দেওয়ানা হয়ে আছে। নাভিদ ভাই বর্তমানে কোথায় আছে, কি করছে খোদা জানে। এমন এক জায়গায় এসে বন্দি করে রেখেছে যেখান থেকে পালানোর রাস্তাটুকু নেই। তাকে কেন বন্দি করা হয়েছে সেই রহস্য সেই আজও উন্মোচন করতে পারল না। তাকে কেন বিয়ে করা হয়েছে সেটাও। নাজলির আগে লাল চুলগুলো খামচে ধরেছে। এভাবেই আর কতদিন বন্দি হয়ে থাকবে সে? বাইরের সব কিছু হয়তো ধ্বংস হয়ে যাচ্ছে। যে করেই হোক আরিশের সাথে তার কথা বলতে হবে। সব কিছুর উত্তর চাই তার। প্রয়োজনে এই লোককে সে খুন করবে, এরপরও এই জায়গা থেকে পালাবে। এই মুহূর্তে মাথা ঠান্ডা করা প্রয়োজন। নাজলি কফি খাওয়ার জন্য রুম থেকে বের হয়। রাগে মাথাটা ফেটে যাচ্ছে, ইচ্ছে করছে সব কিছু ধ্বংস করে দিতে। মনে মনে আরিশকে গালি দিতেও থাকে। তাকে বন্দি করে রেখে লুচ্চার বাচ্চা গায়েবী হয়ে গিয়েছে। মরে টরে গেল নাকি খোদা জানে। আর মরলেও অন্তত তাকে তো মুক্ত করে দিয়ে মরতে পারতো। নাজলি বক বক করতে করতে কফি বানানো শেষ করে। এরপর লিভিং রুমের মধ্যে রুমচার এখানে
আসতেই কেউ দরজা খুলে প্রবেশ করে। হঠাৎ করে কারোর আগমনে নাজলির অভ্যন্তরে হাতে কেঁপে উঠছে। ভয়ে সেদিকে না তাকিয়ে পায়ে থাকা জুতোটা খুলেই হাতে নেয় সে। ড্রিম লাইটের আলোতে অবয়বটাকে পুরোপুরি বোঝা যাচ্ছে না। নাজলি অনেকটা দূরে ছিল। লোকটা ধীরে ধীরে ধীর পায়ে এগিয়ে আসছে। হাঁটার গতি খুবই স্লো। নাজলি ভয়ের মধ্যেও কপালটা কুঁচকে ফেলে। আরিশ নয়, এইটা সে কনফার্ম। কারণ এই লোক ভালুকের মতো বড় বড় পা ফেলে হাঁটা চলা করে। তবে কে এসেছে? কোনো চোর নাকি কোনো ক্রিমিনাল? তাকে কি মারতে পাঠানো হয়েছে? এই লোককে মারতে পাঠিয়েছে ভালো কথা, এমন ল্যাংড়াকে পাঠিয়েছে কেন? কোন বলদে? ভালোভাবে হাঁটতেও তো পারছে না। নাজলি বিরক্ত হয়ে উঠছে। এই মুহূর্তে ধারো কোনো অস্ত্রের প্রয়োজন। নাজলি কোনো কিছু না ভেবে কফির মগ শক্ত করে চেপে ধরে। কোনোভাবে কফি ফেলে দেওয়া যাবে না। অনেক কষ্ট করে বানিয়েছে সে এইটা। নাজলি পা টিপে টিপে অন্ধকারের মধ্যে কিচেনের উদ্দেশ্যে এগিয়ে যেতেই থাকে। কিচেনের ভেতর ঢুকতে যাবে, আচমকা কেউ পেছন থেকে তার চুল ধরেই টান দেয়। তীব্র ব্যথায় নাজলি গুঙিয়ে ওঠে, কিন্তু থেমে যাওয়ার পাত্রী তো সে নয়। হাতে থাকা জুতাটা দিয়ে নাক বরাবর আঘাতই করে বসে। সাথে সাথে কেউ রাগে চেঁচিয়ে ওঠে। হোয়াট রাবিশ! এই কণ্ঠস্বর তার পরিচিত, কিন্তু পরিচিত কণ্ঠস্বর কেমন অপরিচিত শোনাচ্ছে। যার গলা সবসময় কর্কশের মতো বাসে থাকে, তার গলা আজ ধমকের মধ্যেও এমন নরম শোনালো কেন? নাজলি সামনে তাকিয়ে আঘাত করেই বসেছিল। অনেক সাহস নিয়ে পেছনে তাকায়, দেখে লোকটা ধীরে ধীরে ডিভানে গিয়ে বসেছে। নাজলি আরেক দফা অবাক হয়। ক্রিমিনাল লিডার পাল্টা আঘাত না করে এত শান্তভাবে বসে গেল। বিষয়টা নাজলির হজম হচ্ছে না। নাজলি কিচেনের দিকে তা এগিয়ে গিয়ে সুইচ বোর্ডে চাপ দিয়ে লাইট অন করে। সাথে সাথে পুরোটা জায়গা আলোকিত হয়ে যায়। নাজলি এক প্রকার ভয় নিয়েই তাকায় আরিশের দিকে। সে চোখে হাত দিয়ে চোখ বন্ধ করে রেখেছিল। লাইট জ্বালানোর ফলে চোখ খুলে নাজলির দিকে তাকায়। আরিশের চোখ দেখে নাজলি হাতকে উঠে। চোখ কেমন ঘোলাটে লাল হয়ে আছে, ফর্সা মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছে, চোখে কেমন লাল হয়ে আছে, শার্টটাও এলোমেলো হয়ে গিয়েছে। সব সময় গুছিয়ে রাখা চুলগুলো একদম অগোছালো হয়ে আছে। কি হয়েছে ওনার? সবসময় রাগান্বিত হয়ে থাকা ব্যক্তিটাকে কেমন আজ ফ্যাকাশে লাগছে কেন? নাজলি এগিয়ে যায় ধীর পায়ে। মনের অজান্তেই মানবতা দেখিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? চোখ মুখ কেমন ফ্যাকাশে লাগছে কেন? আরিশ চোখ খুলে রাখতে পারছে না। বহু কষ্টে তাকায় নাজলির দিকে। আচমকা নাজলিকে টান দিয়ে নিজের উরুর উপর বসিয়ে দেয়। আকস্মিক তাল সামলাতে না পেরে নাজলি আরিশের উপর গিয়ে আছড়ে পড়ে। আরিশ নাজলির টি শার্ট ভেদ করে উন্মুক্ত কোমরে শক্তপোক্তভাবে চেপে ধরে। নাজলি শিউরে ওঠে আরিশের হাতে ঠান্ডা স্পর্শে। প্রতিটা রক্তবিন্দু বরফের ন্যায় জমে যায়। নিজের অবস্থান ভুলে যায় সে। আরিশের শরীরের কড়া পারফিউমের গন্ধে যেন মাতাল হয়ে উঠেছে। আরিশ নখ দিয়ে কোমরে আঁচড় কেটে বলে, প্রতিশোধ। নাজলি ব্যথায় মুখ খিচে ফেলে। পুনরায় আরিশের দুর্বল স্বর ভেসে আসে, আমাকে জুতা দিয়ে আঘাত করেছো, তার প্রতিশোধ তুলে নিলাম। ব্যথায় যান যা যা অবস্থা নাজলি। গন্ডারের বাচ্চাটাকে এসেছিল মানবতা দেখাতে, আর সুযোগ বুঝে সেই বাচ্চা প্রতিশোধ তুলে নিল। নাজলি রেগে গিয়ে আরিশের উন্মুক্ত ঘাড়ে কামড় বসিয়ে দেয়। নিজের সর্বশক্তি দিয়ে ধাত দিয়ে চেপে রাখে। আরিশের চোখ মুখ খিচে ফেলে। মুখে নোনতা কিছু অনুভব করে নাজলি ছেড়ে দেয়। রক্ত দেখে বাঁকা হেসে বলে, প্রতিশোধ 2। আরিশ গম্ভীরতা টেনে বলে। এখন আমি যদি কামড় বসাই? নাজলি ছটফটি উঠছে। খবরদার! কিন্তু আমার প্রতিশোধ তুলবে কে? আমার কামড় সামলাতে পারবে তো? একটা কামড় নয়, অনেকগুলো দেব। তুমি দিয়েছো ঘাড়ে, আর আমি দেবো অন্য জায়গায়। নাজলি আরিশের কথায় শার্ট শক্ত করে চেপে ধরে। অস্থির লাগছে এখন তার এসব। নির্লজ্জ এই লোক, এইটার সাথে থাকা উচিত নয়। নাজলি বিরক্ত হয়ে বলে, ছাড়ুন আমাকে। আরিশ সামান্য হেসে বলে। হ্যাঁ, আমার প্রতিশোধ এখনো বাকি। নাজলি তাকায় লোকটার দিকে। চোখ চলে যায় আরিশের লাল হয়ে যাওয়া ঠোঁটের কাছে। লোকটা হাসছে, অসম্ভব সুন্দর লাগছে হাসলে। নাজলি অজান্তে বলে, আপনি হাসতেও পারেন? আরিশ চোখ বন্ধ করে ফেলে, কোনো উত্তর করে না সে। নাজলি গরমে অস্থির হয়ে ওঠে। আরিশের শরীর নাজলির কাছে প্রচণ্ড গরম অনুভব হচ্ছে। সে নিজেও যেন সিদ্ধ হয়ে যাচ্ছে। কিছু একটা মনে হতে আরিশের কপালে হাত রাখে। জ্বরে কপাল পুড়ে যাচ্ছে। নাজলি অবাক হয়ে থাকে আরিশের দিকে। এর কারণে লোকটা এত সহজে নরম আচরণ করছে। কি সুন্দরী পুরুষটা, কি মায়াবী আর বাচ্চা লাগছে, অথচ পুরো পাপের চাদরে ঠেকে গিয়েছে।
শেষে বাক্যটা খুব শক্তভাবেই বিড়বিড়ায় নাজলে আরিশের গলায় হাত রেখে বলে, আপনার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, দ্রুত মাথায় জলপট্টি দিয়ে জ্বর নামাতে হবে। নাজলি কোল থেকে ওঠার জন্য ছটফটি ওঠে। নড়ে না, শান্ত হয়ে বসে থাকো। নাজলি শক্ত গলায় বলে, আপনি কাকে ভাবছেন জানি না, তবে আমি নাজলি, আপনার শত্রু। এতটা নরম আচরণ করবেন না, আমার হজম হয় না। শত্রু নয়, ঝগড়ার সঙ্গী। ঝগড়া আমি নই, আপনি করেন। মিথ্যে বলা পাপ। নাজলি থমথমে খেয়ে যায়। ভূতের মুখে আল্লাহর নাম। নাজলি ভ্রুকুচকে বলে, পাপ পণ্য বাছাই করেও কাজ করেন আপনারা? স্মাগলিং, মাদক, অস্ত্র পাচার, খুন, এসব বুঝি খুব পুণ্যের কাজ? নাজলি কথাটা বলে আরিশের উপর থেকে উঠে আসে। আরিশ জ্বরের ঘড়ি বলে, তোমাকে প্রচুর শাস্তি পেতে হবে। তুমি ক্রিমিনাল লিডার আরিশের সাথে তর্ক করেছো। রাতে নিস্তব্ধতা, এক অব্যক্ত শূন্যতার ঘন সঞ্চিত স্তর, যেখানে আকাশ জুড়ে ঝুলে আছে দিগন্তময় অন্ধকার, এমনভাবে জমাট বেঁধে আছে যেন মনে হচ্ছে বিষণ্ণ কোনো মহাকালের কালো বস্ত্র পৃথিবীকে আচ্ছাদন করছে। বাতাসে শীতল স্যাঁতস্যাঁতে আসতে গন্ধ ছড়িয়ে পড়েছে চারিপাশে। সময়ের অপ্রকাশিত রহস্য সেখানেই পচে জমাট বেঁধে আছে। গাছের ডালপালাগুলো অদৃশ্য বায়ুর চাপের নিচে থেমে থাকা ভাস্কর্যের মতো হয়ে আছে। চারিপাশে কোনো শব্দ নেই, তবুও রাতের অন্ধকারে শব্দের অনুপস্থিতিটাই ভয়ঙ্কর। দূরবর্তী ঝোপঝাড়ে কখনো আকস্মিক পাতার ঘর্ষণ উঠে আসছে, যেন কোনো অদৃশ্য কোনো ছায়ামূর্তি ঘুরে বেড়াচ্ছে নিঃশব্দে পদক্ষেপে। হয়তো এটাই সত্যি। রাত্রির আকাশে চাঁদের মূর্ত অবয়ব অস্পষ্ট হয়ে আছে। সেই চাঁদের আলোতেই দেখা মিলে দুটো অবয়বের। একজন হিংস্র পদক্ষেপে কালো হুডিতে আবৃত হয়ে আছে, চোখ মুখ দেখার বা বুঝবার কোনো উপায় নেই। বড় বড় পা ফেলে সামনে এগিয়ে যেতেই থাকে, পেছনে রেখে যাচ্ছে মাটির নিচে স্থাপিত নরকময় টর্চার সেলকে। গ্যাংস্টার বস ধূসর হিংস্র চোখ দুইটা দিয়ে চারপাশে এক পলক তাকায়, মুখে কাঠিন্য ভাব। নিককে দাঁড়িয়ে পড়তে দেখে অধিরাজ কপাল কুঁচকে বলে, হারিয়ে গেলেন কেন বস? নিক মাথার হুডি খুলে ফেলে, মুখের মাস্কটা আলগা করে গম্ভীর গলায় বলে, কারোর পায়ের শব্দ শুনতে পেয়েছিস? অধিরাজ কাজ নাড়িয়ে বলে, না বস, সন্ধিহান কোনো শব্দ আসেনি, হয়তো বাইরের গার্ডদের পায়ের আওয়াজ। নিক কিছুক্ষণ চুপ থাকলো, চারিপাশে আরো একবার দৃষ্টি রেখেই মুখটা পুনরায় কাঠিন্য করে ফেললো। নিচের ছোট কামড়ে ধরে রাখে কিছুক্ষণ, নাক দিয়ে বারবার নিঃশ্বাস টানে। অধীরা ছোট ছোট চোখে তাকায় নিজের বসের দিকে, বিড়াল যেমন মাছের খোঁজে। গন্ধ শুকে নিককেও এই মুহূর্তে তার কাছে ঠিক তেমনই মনে হচ্ছে। নাক দিয়ে কি এত গন্ধ নিচ্ছে বস? অধীরাজ নীরবতা কাটিয়ে প্রশ্ন করে। বস, আর ইউ ওকে? নিক গম্ভীর হয়ে আঙুল দিয়ে কপাল ঘেঁষে বলে। হুম। অধীরাজ ভ্রু নাচিয়ে গাড়ির উদ্দেশ্যে চলে যায়। গাড়ির কাছে গিয়ে বিরতিহীনভাবে ঢুকে ড্রাইভিং সিটেই বসে পড়ে। নিক নিজেও গাড়িতে গিয়ে বসে পড়ে। মিনিটের ভিতরে গাড়ি টর্চার সেল এরিয়া থেকে বের হয়ে যায়। সমস্ত গার্ড গাড়িটার দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। এতক্ষণ গ্যাংস্টার বসের আগমনে সবার রুটা যেন বেরিয়ে যাচ্ছিল। অন্ধকারের মধ্যে রাস্তার উপর দিয়ে দ্রুত গতিতে গাড়িটা ছুটে চলছে। নিক চোখ কামড়ে আর চোখে পেছনে তাকাতে গিয়েও থেমে যায়। অধিরাজের দিকে তাকিয়ে বলে। অধিরাজ গাড়ি চালানোর মধ্যেই মনোযোগ দিয়ে বলে, আরিশ কোথায়? বস, আরিশ স্যারের প্রচণ্ড জ্বর এসেছে, তাই ওনাকে বাগান বাড়ি পর্যন্ত নিয়ে এসেছি। অধিরাজের কথা শেষ হতে নিক চেঁচিয়ে ওঠে। হোয়াট? জ্বর এসছে মানে? কখন জ্বর এসছে? নিকের হঠাৎ চেঁচিয়ে ওঠাতে অধিরাজ থমথমে খেয়ে যায়। গলা শুকিয়ে আসে বেচারার। সাথে বাঘ রেখে হাঁটাচলা করে যে ব্যক্তি, তার ধমকে তো গর্জন উঠবেই। অধিরাজ নিজেকে সামলিয়ে বলে, বসের জ্বর কখন এসেছে শিওর জানি না। ফ্রান্সের অস্ত্র ব্যবসায়ী আলেসিরো মোরাত্তির সাথে মিটিংয়ে ছিলেন, সেখান থেকে ফিরে স্যার নিজের অফিসিয়াল রুমে যায়। আমি ভ্যালেলিওর সাথে পরবর্তী কন্ট্যাক্ট নিয়ে কথা বলে ভাবলাম স্যারের সাথে দেখা করে নিই। দেখা করতে গিয়ে দেখি ওনার নাজেহাল অবস্থা, চোখ মুখ লাল হয়ে গিয়েছে, তাকাতে পারছে না। আমি অধৈর্য হয়ে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলাম, বললো এইসবে কিছুই হবে না, এখন বাগান বাড়িতে যাব। স্যার একা আসতে চাইলে আমি জোর করে এগিয়ে দিয়ে আসি। নিক পুরোটা ঘটনা শুনল শান্তভাবে। এই প্রথম হয়তো গ্যাংস্টার বস পুরো ঘটনা শান্তভাবে শুনেছে। অধিরাজ প্রচুর অবাক হয়ে যায়, কিন্তু পর মুহূর্তেই নিজেকে সামলে নেয়। নিক কিছুটা রাগে বিশ্রী গালি উচ্চারণ করে কপাল ঘেঁষে বলে, তোর ওকে একা ছাড়া উচিত হয়নি।
জ্বর আসলে ছেলের হুঁশ থাকে না, মাতালে থেকে খতম হয়ে যায়। অধিরাজ কিঞ্চিত হেসে বলে, সামান্য সময়ের জন্য হার্টলেস থেকে বাচ্চাতে পরিণত হয়। বাচ্চারা যেমন নিষ্পাপ ঠিক তেমন। বাল হয়, শত্রুরা মেরে চলে যাবে অথচ বলতে পারবে না। রক্তাক্ত শরীর নিয়ে দিনের পর দিন যুদ্ধ করে গিয়েছে, অথচ সে ছেলের জ্বর আসলে সব ক্ষমতা ভ্যানিশ। নিক বিরক্তি নিঃশ্বাস ফেলে ঘন ঘন নিঃশ্বাস টানছে সে। আরিশ আর চোখে তাকায়, কিছুক্ষণ তাকিয়ে থেকে দেখে নিজের বন্ধুর জন্য ব্যাকুল হয়ে যাওয়া বসকে। নিক ঠোঁট কামড়ে বলে, হুট করে জ্বর আসার কারণ? স্যার, হয়তো সেদিনকার গভীর ক্ষত থেকে। নিক কপাল কুঁচকে মনে করে সেদিনকার কথা। কায়া তার ইগোরের লোকেরা নিকের উপর হামলা করেছিল। তাদের একটাই উদ্দেশ্য নিককে মেরে এনিকে ছিনিয়ে নিয়ে যাওয়া। এরই মধ্যে হঠাৎ নিকের উপর হামলা করেই বসে। কিন্তু ভুলবশত সেদিন নিক নয়, আরিশ ছিল। পিঠে ছুরি দিয়ে আঁচড় কেটেছিল। আঘাত তাদের মতো হার্টলেসদের জন্য বেশি না হলো সাধারণ মানুষের জন্য ছিল প্রচুর গভীর। চামড়াটা কেচে সাদা মাংস বের হয়ে গিয়েছিল, কিন্তু এতেও ক্রিমিনাল লিডারের কোনো ভ্রুক্ষেপ ছিল না। নিক নিঃশ্বাস টেনে বলে, তো এখন আরিশের কাছে যা, শত্রুরা রুমে ঢুকে মেরে চলে যাবে, শালে বলতেও পারবে না। অধিরাজ আমতা আমতা করে বলে। কিন্তু বস। নিক ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে, হোয়াট? বস, কোনো গার্ড নেই আপনার সাথে। তো আরিশ স্যারেরও নেই। তো এখন আমি চলে গেলে কিভাবে হবে বস? শত্রুরা যদি অ্যাটাক করে তখন? নিক কপাল কুঁচকে বলে, দীর্ঘ 4 বছর যখন নেকড়ের গুহা থেকে যুদ্ধ করেছিলাম তখন কোথায় ছিলে? অন্ধকার রুমে যখন মরণ যন্ত্রণার কষ্ট ভোগ করছিলাম দিনের পর দিন তখন কোথায় ছিলে? গ্যাংস্টার বস নিক জেফরার নিজেকে প্রোটেক্ট করতে জানে, তার কোনো কিছু প্রয়োজন পড়ে না। অধিরাজ প্রথমে ইমোশনাল হয়ে গেলেও পরবর্তীতে থতমত খেয়ে বলে, জি বস, কিন্তু আরিশ স্যারের কাছে তো ওনার ওয়াইফ আছে, আপনি অযথা চিন্তা করবেন না। নিক কপট রাগ দেখিয়ে থমকে ওঠে। বাল আছে মাদারফাকার, এই মেয়ে সুযোগ পেলে আরিশকে মেরে পালিয়ে যেতে 2 বার ভাববে না। অধিরাজ গাড়ির স্টিয়ারিংয়ে নজর দিয়ে বলে, উনি অনেক ভালো বস, আমি নিজের চোখে দেখেছি। স্যারকে স্বামী স্বামী বলে কান ঝাঁঝরা বানিয়ে দিচ্ছিল। নিক জল চেপে ধরে বিড়বিড় করে উঠছে। একটাকে নিয়ে তো আমি সামলাচ্ছি, তারপরটা কেমন ভালো হবে ধারণা আছে আমার। নিক কথাটা বিড়বিড় করে বললেও অধিরাজ শুনল, মুচকি হেসে গাড়ি চালানোর মধ্যেই মনোযোগ দেয়। প্রশ্ন করার আর সাহস হয়নি। এখন উদ্দেশ্য আরিশের বাড়িতে যাওয়া। নাজলি পাশে করে ছাঁচা পানি নিয়ে আসে, কিন্তু কাপড়ের টুকরোর জন্য বিপাকেই পড়ে যায়। সে তো রুমালও ব্যবহার করে না। হঠাৎ আরিশের প্যান্টের পকেটে নজর যায়। নাজলি কপালে ভাঁজ ফেলে আরিশের কাছে গিয়ে বসে। আরিশ উবু হয়ে শুয়ে আছে। নাজলি শান্তভাবে বসে আরিশের পকেটে হাত রাখে। হাতটা জাস্ট পকেটের ভেতরে ঢুকাতেই যাবে, এমন সময় আরিশ খপ করে হাতটা ধরেই ফেলে। নাজলির হাতটা শক্তভাবে চেপে ধরে বলে, আমার পকেটে কেন হাত দিচ্ছিলে? কিসের ধান্দা? চুরি করছিলে? কি চাই, টাকা? নাজলি চোয়া শক্ত করে আরিশের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। রাগ দেখিয়ে বলে, রুমাল খুঁজছিলাম, এতটাও ভিখারি নই যে গুন্ডার থেকে চুরি করতে হবে। আরিশ শব্দ করে সামান্য হাসলো, তবে সেই হাসি পুনরায় ভেতরে চলে যায়। নাজলি প্রচুর অবাক হয় লোকটার হাসি দেখে। হাসলে কতটা নিষ্পাপ লাগে, অথচ জেগে থাকলে জানোয়ারে পরিণত হয়। আরিশ নাজলির কাজ শক্ত করে চেপে ধরে বলে, রুমাল কেন খুঁজছিলে? আরিশের এমন ব্যবহারে নাজলি রেগে বলে, ওয়াশরুম ক্লিন করব, তাই আপনার রুমালের প্রয়োজন। আরিশ জ্বরের ঘোরেও বিরক্ত হয়ে যায়। নাজলির দিকে তাকিয়ে বলে, খবরদার, রুমালে হাত দেবে না। কেন? দিলে কি হয়েছে? আবার প্রশ্ন করছো? করছি। আপনি কি বিশ্বাস করে নিয়েছেন নাকি আমি ওয়াশরুম ক্লিন করব? আরিশ নাক মুখ কুচকে বলে। তোমাকে নিয়ে বিশ্বাস আছে নাকি? নাজলি দাঁত কিরমিরিয়ে তাকায়। নাজলি কিছু বলতে যাবে, তার আগেই আরিশ ধমক দিয়ে বলে। আবার প্রশ্ন করছো? আরিশের ধমকে নাজলি নিজেকে সংযত করলো, কোনো মতে জেদটা কন্ট্রোল করে বলে, আচ্ছা, করছি না প্রশ্ন। আপাতত রুমালটা দিন, কপালে জলপট্টি দিয়ে দিতে হবে, না হলে জ্বর নামানো মুশকিল হয়ে যাবে। আরিশ শোয়া থেকে উঠে বসে, চোখ খুলে রাখতে পারছে না, তবুও বহু কষ্টে তাকিয়ে বলে, আমাকে কেন সেবা করতে চাইছো? মনুষ্যত্ব বোধ থেকে। শত্রুর জন্য মনুষ্যত্ববোধ? এতটা উতলো কেন হচ্ছ? কে তুমি? নাজলি থমকে যায় একটা প্রশ্নতে। কে তুমি? আসলে কে সে? তার পরিচয়টা ঠিক কোথায়? এই লোকটার জন্যই বা
এত দরদ দেখাচ্ছে কেন? সে তো তাকে বন্দি করে রেখেছে, তাহলে কিসের আবার মানবতা? নাজলি কথাগুলো অজান্তে অনুভব করে, কিন্তু এরপরেও হারিসের পকেটে হাত রাখে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর একটা সাদা রুমাল পায়। নাজলি রুমালটা ভিজিয়ে হারিসকে ইশারা দিয়ে বলে। শুয়ে পড়ুন। হারিস চোখ বন্ধ করে বলে। কোথায় শোবো? নাজলি তাতে দাঁত পিষে বলে। কিচেন রুমে যাবেন? হারিস ছোট নাড়িয়ে বলে। আপাতত তোমার উড়ুর উপর। সাথে সাথে নাজলি নাকচ করে চেঁচিয়ে ওঠে। একদম নয়, নিজের স্বামী ছাড়া কাউকে স্থান দিব না এখানে। আমি কে? নাজলি থমকে যায়। আরিস নেশালো কঞ্চে নিজের অবস্থানের কথা মনে করে বলে। কাউকে ঠকিয়ে বিয়ে করে নেওয়া স্বামী নামক আসামি, যাকে কোনোদিন এক মুহূর্তের জন্য ভালোবাসা জন্মায়নি, জন্মেছে শুধু ঘৃণা। আরিস বাচ্চাদের মতো মাথা নাড়ে। নাজলি প্রচুর অবাক হয় আরিসের বাচ্চামো কাণ্ডে। এই আরিসকে সে চিনে না। ও যাকে চিনে সে হলো ক্রিমিনাল লিডার আরিস, গ্যাংস্টার বস নিক জেভরানের ডান হাত, যার একটা কথা দিয়েও হৃদয়ে কাঁপুনি ধরিয়ে দেয়, যার দৃষ্টি বাজ পাখির থেকেও তীক্ষ্ণ। কিন্তু এই লোক তো জ্বরের বেকায়দায় একদম বাচ্চা হয়ে উঠেছে। নাজলি তপ্ত শ্বাস ফেলে, এরপর কিছু একটা ভেবে কাউচের উপর বসে পড়ে। ঠিক তখনই এই আচমকা আরিস নাজলির কোমর পিছিয়ে ধরে। এমন ব্যবহারে নাজলি হতভম্ব হয়ে যায়, কিন্তু নিজেকে ছাড়িয়ে নেয় না। ছোচে বক্র হাসি ফুটিয়ে বলে। এমন বাচ্চাদের মতো পাগলামি কেন করছেন? জ্বর হলে অনেকে বোধশক্তি হারিয়ে ফেলে শুনেছি, কিন্তু তাই বলে এমন হয়ে যায় এ প্রথম দেখলাম। আরিস উত্তর করলো না। নাজলি কপালে জলপচ্ছি রেখে বলে। একটা কথা জিজ্ঞেস করছি, চুপচাপ আমার উত্তর দিবেন, ওকে? আরিস মাথা নাড়ায়। নাজলি অধরে পুনরায় বাঁকা হাসি রেখা চেনে বলে। আমাকে কেন বন্দি করে রেখেছেন? কেন আমাকে এমন একটা জায়গায় সবার থেকে দূরে রেখেছেন? কেন বলুন তো, ঠিক কী কারণে? আরিস নাজলি উরুর মধ্যে নাক জ্বলে জ্বলে বলে। তোমাকে ওরা মেরে ফেলতো, আর তোমার কিছু হলে অ্যানি আজীবন নিককে অপরাধী বানিয়ে যাবে। তোমাকে ওদের হাত থেকে বাঁচাতে এখানে রাখা হয়েছে। আরিসের কথায় নাজলি চমকে উঠছে। ওরা কে? আর কে মারতে চায় আমাকে? আমি কোনো সন্ধান পাইনি কেন? আরিস চুপ করে আছে। নাজলি কথা বললেও একইভাবে জলপট্টি দিয়ে যাচ্ছে। আরিসের জ্বরের মাত্রা আরো বৃদ্ধি পায়। নাজলি কিছুটা ভয় পেয়ে যায়। এমন জ্বরের তাপ আগে কখনো দেখেনি সে। সব কিছু বলে আরিসের শার্ট খোলার জন্য প্রস্তুতি নেয়। শার্টের বোতামগুলো খুলতে আরিস চোখ বন্ধ করেই বলে। জামা কাপড় খুলছো কেন? নাজলি বিরক্তি নিয়ে বলে। আপনার লজ্জা হরণ করব তাই। লজ্জা হরণ করবে ভালো কথা, প্যান্টে হাত দিও না। নাজলি কপাল কুঁচকে বলে। কেন? আরিস বিড়বিড় করে হচ্ছে। সেদিকটা আমার বউয়ের হক, অন্য কাউকে দিতে চাই না আমি। নাজলি বোকা বনে যায়। কি বলছে এই মাতাল নির্লজ্জ লোক? হঠাৎ নাজলির চোখ যায় আরিসের পিছে, যেখানে একাধিক ক্ষতের দাগ আছে, কিন্তু একটা ক্ষত বাজেভাবে তাজা হয়ে আছে। নাজলির বুকটা কেঁপে ওঠে। এমন তাজা ক্ষত নিয়ে কেউ কিভাবে চলাচল করতে পারে? আল্লাহ কি ওদের কোনো অনুভূতি দেয়নি? নাজলি ছুঁচ কামড়ে ধরে আরিসের পিছে হাত রাখে। সাথে সাথে আরিসের শরীরটা নড়ে ওঠে। নাজলি ফু দিয়ে বলে। ব্যথা কিভাবে পেয়েছেন? জানি না। আরিসের এমন উত্তরে নাজলি বিরক্ত হয়ে বলে। জানেন কি তাহলে কিভাবে যুদ্ধ করা যায়, নাকি কিভাবে প্রতারণা করে রুমে বন্দি করা যায়? এ বললেন আমাকে বাঁচাতে এখানে নিয়ে এসেছেন। বিশ্বাস করব কিভাবে বলুন? এক বন্ধু আমার বোনের জীবন নরকে পরিণত করেছে, অন্য বন্ধু এসেছে আরেক বোনকে বাঁচাতে। এতটা সোজা মনে করেন আমাকে? নাজলি থামে। কাকে বলছে সে এইসব? এই লোক তো নিজের মধ্যেই নেই। এখন বলা আর না বলাটাও সেম। নাজলি একটু পরপর মাথা জলপচ্ছি দিয়ে যাচ্ছে। আরিস নাজলির পেঁচে মুখ গুজে বলে। তোমার শরীর থেকে সুগন্ধি আসছে কোথা থেকে? নাজলি নাক মুখ কুচকে ফেলে। আরিসের গরম নিঃশ্বাস অনুভব করতেই ভয়ঙ্করভাবে কেঁপে উঠে মেয়েটা। নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ে। ছাড়ুন, 3 বেলা খেতে দিন, এটাই অনেক। সুগন্ধি পাবো কোথা থেকে? আরিস বেঘরে শ্বাস ফেলছে। মূলত নাজলির সাথে তার কিসের সম্পর্ক সেটা ভুলে বসেছে সে। অবস্থা খুব শোচনীয় হয়ে উঠেছে। নাজলি আরিসের কপালে হাত স্পর্শ করে অধৈর্য হয়ে বলে।
হাই আল্লাহ, শীঘ্রই ডাক্তার ডাকতে হবে। আপনার জ্বর তো একদম বেপরোয়াভাবে বাড়ছে। নাজলি ওঠার জন্য সামান্য চেষ্টা করতে আরিশ শক্তভাবে চেপে ধরে, বেঁচে মুখ গুজে অস্ফুট সুরেই বলে, প্লিজ যেও না, যেও না আম্মু, আম্মু যেও না। নাজলির চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম, চোয়াল ঝুলে আসে তার। কি বলছেন এসব? আপনার আম্মুকে? আমি আপনার আম্মু হলাম কবে? আরিশের কোনো রেসপন্স নেই, শুধু একই বাক্য বিড়বিড় করছে। আম্মু যেও না প্লিজ, আম্মু যেও না। নাজলি আরিশের দিকে কান খাড়া করে রাখে, আরিশের মুখের দিকে তাকিয়ে চোখ ছোট ছোট করে ফেলে। আরিশ স্পর্শ আরো গভীর করে তোলে। এইদিকে নাজলির নিঃশ্বাস আটকে আসার অবস্থা। এতদিন ঝগড়া, রাগ, জেদের মিশ্রণ স্পর্শ করেছে, এমন অনুভূতি কোনোদিনও হয়নি। আজ এমন অনুভূতি কেন হচ্ছে? ভেতরে ধুকধুক করছে কেন? কেন শরীর ঘেমে যাচ্ছে? নাজলির পায়ের পাতা শিরশির করে উঠছে। এই লোক তো মাতালের থেকেও বেশি কন্ট্রোলেস হয়ে পড়েছে। আদৌ জ্বর এসেছে নাকি মদ গিলে এসেছে? নাজলি সন্দেহ করে। আরিশের মুখের কাছে দিয়ে নাক নিয়ে নিঃশ্বাস টানে, নাক ছিটকে বিড়বিড় করে বলে, গরম পারফিউমের গন্ধ ছাড়া কোনো বাজে গন্ধ নেই। তার মানে মদ গিলেনি। মদ না হলে জ্বরেতে কেউ এতটা জ্ঞানহীন কিভাবে হয়ে পড়ে? নাজলি আরিশের দিকে ঝুঁকে বিড়বিড় করে যাচ্ছে। আচমকা আরিশ তাকে আরো চেপে ধরে। আরিশের অবাধ্য হাত চলে গেছে এমন এক জায়গায় যা নাজলির পুরো শরীরকে স্তব্ধই করে দেয়। চোখ দুইটা বড় বড় হয়ে যায়। হঠাৎ দরজা খোলার শব্দে নাজলি হকচকি উঠছে, চোখের পাতে ঝাপটে ঠকিলে ছোট ভিজিয়ে পেছনে তাকাতে চোখ মুখ খিচে ফেলে। অধিরাজ মুখ হা করে তাকিয়ে আছে আরিশ আর নাজলির দিকে। নাজলি ছোটার জন্য ছটফট শুরু করে দেয়, কিন্তু আরিশের শক্ত বাঁধন থেকে মুক্ত হতেই পারছে না। নাজলি তাতে দাঁত পিষে রেগে কটমট করে বলে, শালার জ্বর এসেছে অথচ শক্তি কমেনি, এমনভাবে চেপে আছে যেন আমি তার সত্যিকারের বউ। অধিরাজের পাশে একজন কুচকুচে কালো ব্যক্তি দাঁড়িয়ে আছে। লোকটার পোশাক দেখে বোঝা যাচ্ছে একজন ডক্টর গলা কেসে অধিরাজের দিকে তাকিয়ে বলে, মিস্টার আরিশের কে হন উনি? অধিরাজ কি উত্তর দিবে? আসলেই কি হয় এই মেয়ে বউ? কিন্তু এই বিয়ের তো কোনো অর্থই নেই। প্রয়োজনে আনা হয়েছে, প্রয়োজন ফুরিয়ে গেলে টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দিবে, কিন্তু তারা এতটা কাছাকাছি হয়ে আছে কেন? দেখে বোঝা যাচ্ছে সব ঠিকঠাক। অধিরাজ ধীর আওয়াজে বলে। ডাক্তার ফ্রি নাচিয়ে তাকায়, দেখেই বোঝা যাচ্ছে খুব আশ্চর্য হয়েছে। নিম্ন আওয়াজে বলে, আরিশ স্যারের ওয়াইফ উনি। অধিরাজ কিছুই বলল না, গলা কেসে শব্দ করেই বলে, বিষয়টা খুবই আশ্চর্যজনক। তারও কোনো নারীর সাথে সংসার করেছে। আমি কি এখন বাইরে অপেক্ষা করব? আপনি কি স্যারের সাথে থাকবেন? নাজলি এইবার কেঁদেই দিবে ভাব অসহায় কণ্ঠে বলে, আপনার স্যার আমাকে ছাড়ছে না, কিভাবে উঠবো আমি? সাহায্য করুন আমাকে। অধিরাজের অদরে হাসির ঝিলিক হয়তো সে হেসেছে, কিন্তু সেই হাসি কেউ দেখেনি। পকেট হাতড়িয়ে মোবাইল বের করে কয়েকটা ছবি তুলে নেয়। ডাক্তার অধিরাজের এমন কাণ্ডে অবাক হয়ে জিজ্ঞেস করে, ছবি তুলেছ কেন? অধিরাজ বাঁকা হেসে বলে, এটা তুমি বুঝবে না, আপাতত স্যারকে দেখো গিয়ে, বস আসবে কিছুক্ষণ পরে। নিক আসবে শুনেই ডাক্তার শুকনো ঢোক গিলে দ্রুত আরিশের কাছে যায়। যত দ্রুত সম্ভব চিকিৎসা করে কেচে পড়লেই ভালো। নিকের সামনাসামনি হয়ে জমকে আলিঙ্গন করতে চায় না সে। ডাক্তার নাজলির দিকে তাকিয়ে বলে, ম্যাম, আপনি কি এখানেই থাকবেন? নাজলি বিরক্ত প্রকাশ করে বলে, না থাকা ছাড়া তো উপায় নেই। দেখছেন না শামুকের মতো কিভাবে চিপকে আছে? নাজলি বিরক্ত বুঝতে পেরে ডাক্তার আর কথা বাড়ালেন না, চুপচাপ আরিশের চিকিৎসা করতে থাকে। ডাক্তার চিকিৎসা আর আরিশ নাজলিকে আরও চেপে ধরছে। নাজলি সহ্য করতে না পেরে রাগ দেখিয়ে বলে, পেটের ভেতর ঢুকে যাবেন নাকি? মহিষের মতো এমন গুতাগুতি করছেন কেন? আরিশের কোনো হেলদোল নেই। নাজরির কথায় ডাক্তার কেসে ওঠে। অধিরাজ ছোট কামড়ে হাসে, এরপর গম্ভীরতা চিনি বলে, স্যারের জ্বর আসলে সে নিজের মধ্যে থাকে না, উনি একদম বাচ্চাদের মতো হয়ে যায়। তাই স্যারের জ্বর আসলে বস কখনো একা ছাড়ে না। নাজলি কপাল কুঁচকে বলে। বস কি? অধিরাজ ভ্রুতে ভাঁজ ফেলে তাকায়। যার বোনকে মাসের পর মাস আটকে রাখছে সেই বোন তার শত্রুকে চিনে না। অধিরাজ বক্ষ চান চান করে দাঁড়িয়ে বলে, গ্যাংস্টার বস নিক জেভরানকে চেনেন? নাজলি খুব সাবলীলভাবে উত্তর দেয়, ও
তাহলে আপনার বস আজ ওনাকে একা ছেড়েছে কেন? আপনার বোনের জন্য। নাজলি কপাল কুঁচকে বলে। মানে? মানে আপনার বোন বাড়িতে একা আছে? নাজলি তাচ্ছিল্য হেসে বলে। আজ তো 1 জানুয়ারির সাথে সাথে থাকে, ভয় পাবে কাকে আর? অধিরাজ খুব শান্ত কণ্ঠে উত্তর দেয়। বলুন, আপনাকে নিয়ে সেই মিনারে রেখে আসি, দেখি আপনিও রাতে ভয় পান কিনা। দুর্বল ভেবে বোকামি করবেন না। দুর্বল ভাবার মতো বোকা নয় আমরা। নাজলি বিরক্তিকর চোখে তাকায় অধিরাজের দিকে। অধিরাজেরও তীক্ষ্ণ দৃষ্টি। নাজলি তাতে দত পিষে বিড়বিড়ায়। সবগুলো হাফ লেডিস, মেয়েদের মতো ঝগড়াতে উস্তাদ। অবশ্য যাদের লিডার এমন তারা কেমন হবে? অধিরাজ শোনেনি কথাটা, শুনলে হয়তো পাল্টা রিয়াকশন আসতো। ডাক্তার ভালোভাবে পরীক্ষা করে বলে। জ্বরের তীব্রতা প্রচুর, আমি মেডিসিন দিয়ে দিচ্ছি, সময় মতো সেবন করাবেন। যদি রাতের ভিতরে জ্বর না কমে তাহলে হসপিটালে অ্যাডমিট করানোর পরামর্শ দিয়ে যাচ্ছি। ডাক্তার উঠে দাঁড়ায়, এরপর ধীর পায়ে করিডোর পেরিয়ে বেরিয়ে যেতে থাকে। অধিরাজ ঈগল দৃষ্টিতে তাকায় নাজলির দিকে। নাজলির দৃষ্টির মানে কিছুটা অনুমান করে বলে। হাত রক্তাক্ত করার শিক্ষা আমরা পাইনি, আর একজন অসুস্থ ব্যক্তির উপর আঘাত করার মতো নরপশুও নই। সবাইকে নিজেদের মতো ভাবাটা তো বোকামি, গ্যাংস্টার বসের চামচা। অধিরাজ চোয়াল শক্ত করে বলে। বাপ মায়ের আসলে বড় হওয়া সন্তান কিভাবে অনুমান করবে হাত রক্তাক্ত করার মূল ইতিহাস? অধিরাজ আর দাঁড়ালো না, কথাটা বলে রাগের তাপে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। সে তার বসকে কেউ উল্টাপাল্টা বলতেই পারে না। এই কারণে ঠিক কতজনের গলা কেটেছে তার হিসেব হয়তো অধিরাজের কাছেও নেই। অধিরাজ চলে যেতে নাজলি তপ্ত শ্বাস ছাড়ে। লোকটা এমনভাবে ধরে ঘুমাচ্ছে যেন সে খুব আপন কেউ। জ্বর ভালো হয়ে গেলেই তো আবার আগের রূপে ফিরে আসবে। লুচ্চাদের মতো হাত নড়াচড়া করছে কেন এত? ভাগ্যিস লোকটা অসুস্থ, না হলে জায়গা মতো এক লাথি দিত। মেয়ে কাছে পেয়েই লুচ্চামি করার স্বাদ বুঝিয়ে দিত। কিন্তু নিরুপায় নাজলে নিজের শত্রুকে সেবা করতে ব্যস্ত হয়ে পড়ে। রাত প্রায় 1টার কাছাকাছি নিক মেইন করিডোর পেরিয়ে ভেতরে প্রবেশ করে। পুরো বাড়িতে একদম পিনপতন নীরবতা, শুধুমাত্র গ্যাংস্টার বসের পায়ের শব্দ ছাড়া আর কোনো শব্দ না। নিক গম্ভীর পা ফেলে উপরে দিয়ে উঠতেই যাবে, এমন সময় কিছু শব্দে থমকে যায়। ঘাড় ঘুরিয়ে তাকায় সে। সাথে সাথে কপালে ভাঁজ দেখা যায়। বাম হাতে লাইট অন করে, সাথে সাথে ডিভানের মধ্যে শুয়ে থাকা একটা ছোট্ট অবয়ব ভেসে উঠে। শীতে কাঁপছে অসম্ভবভাবে। নিক চোখ শক্ত করে ফেলে। রুম রেখে এখানে কেন শুয়ে থাকাটা একদমই পছন্দ হয়নি তার। রাগে তিত্তির করে কেঁপে ওঠে তার শরীরটা। ক্ষুব্ধ হয়ে গ্যাংস্টার বস এগিয়ে আসে এনির দিকে। কাছে এসে হ্যাচকা টান দিতেই যাবে, এমন সময় থেমে যায়। এনি কিছুটা বিড়বিড় করছে। মেয়েটা সজাগ আছে, বুঝতে বাকি নেই। নিক তীক্ষ্ণ চোখে সামনে ঝুঁকতেই কপালে ভাঁজ ফেলে। একটা তাপ তার শরীরে লাগছে। নিক সন্দেহবশত এনির কপালে হাত রাখে। সাথে সাথে গ্যাংস্টার বস অধৈর্য হয়ে পড়ে। গলায় হাত রেখে পরীক্ষা করতে যাবে তার আগে এনি খপ করে ধরে ফেলে। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে, চোখ বন্ধ রাখা অবস্থায় বিড়বিড় করছে। একদম স্পর্শ করার চেষ্টা করবেন না। এনি রিজেকশনে নিকের চোয়াল শক্ত হয়ে আসে। হিংস্রতা নিয়ে এনির হাতটা চেপে ধরে, এরপর এক ঝটকায় ফেলে দিয়ে বলে। হাত ছড়া বল, গতগতি করার জন্য স্পর্শ করছি না, পুরো শরীর গরম হয়ে আছে। এনি হাতে ব্যথা পেয়ে বাচ্চাদের মতো ফুপিয়ে কেঁদে ওঠে। নিক কপাল কুঁচকে ফেলে। কে হচ্ছে, কাঁদছো কেন? আপনি আমাকে স্পর্শ করবেন না। স্পর্শ বলে কি করবে? এনি অধরে বাঁকা হাসি ফুটিয়ে বলে। যেভাবে নিজের আপন চাচাকে কেটে 50টা টুকরো করেছিলাম ঠিক সেই অবস্থা করব। কলিজা টেনে নিয়ে এসে যেভাবে কুকুরকে খাইয়েছিলাম ঠিক সেই অবস্থা করব। নিকের হাত থেমে যায়। গম্ভীর হয়ে উঠছে মুখমণ্ডল, চোখে অজানা চাহনি, প্রিয় নাচিয়ে বলে। মানে? এনি শব্দ করে খিলখিল করে হেসে উঠছে। নিকের ব্লেজার খামচে ধরে বলে। আমার দিকে কেউ কুনজর দিলে তার চোখ তুলে ফেলি আমি। নিজের চাচাকেও ছাড় দিইনি, আপনাকে ছাড় দিব ভাবলেন কি করে আপনি? নিক ঠোঁট কামড়ে শক্তভাবে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে। তুমি তো বলেছিলে রক্ত আর অন্ধকারে ফোবিয়া আছে, তাহলে দেহ কেটে খণ্ড বিখণ্ড করলে কিভাবে? ইনি পিটপিট করে চোখ খুলতে চাচ্ছে, কিন্তু তার হুঁশ নেই। নিজের উপর নিজে রেগে বলে। ভালো শরীরে এমন করছে কেন? নিক এনির বাহু চেপে ধরে থমকে উঠছে। ঠাঠি দিব এক থাপ্পড়, বেয়াদব। মুখ দিয়ে বিশ্রী শব্দ উচ্চারণ করলে তুই ঠোঁট সেলাই করে দেব।
নিকের ধমকে নি চুপ হয়ে যায়। বিড়াল ছানার মতো নিজেকে সিটিয়ে নেয়। নিক গ্রীবাদেশ নারী বলে। প্রশ্নের উত্তর পাইনি। রক্তে ফোবিয়া থাকলে খুন করেছো কিভাবে? নিজের সম্বল বাঁচাতে সিংহকেও শিকার বানাতে প্রস্তুত থাকে প্রতিটা মেয়ে। তাই তো চাচাটাকেই মেরে দিয়েছি, 50টা টুকরো করেছিলাম। নিকের ঠোঁটে ধীরে ধীরে হাসি ফুটতে থাকে। বাঁকা হেসে বলে। গুড। আমি নিজের জন্মদাত্রীকে গলায় চেপে মেরেছিলাম। জন্মদাত্রীর রক্তে রাঙানো আমার হাত।